সামনে ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? হাতে টাইম থাকলে ঘুরে আসতে পারেন ওয়েস্ট এবং সাউথ সিকিম। ভারতের প্রথম স্কাইওয়াক আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে এলেই পাবেন। আর তাছাড়া এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ সিনসর ব্রিজ, সেটাও দেখতে হলে আপনাকে এই পেলিংয়েই আসতে হবে। রা বাংলার সাজানো গোছানো শান্ত পরিবেশে আপনার মন একেবারে ভালো হয়ে যাবে, এটুকু কথা দিতে পারি। সিকিম 4 ভাগে বিভক্ত, নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ। আমরা এই পর্বে ঘুরে নেব ওয়েস্ট এবং সাউথ সিকিম। পেলিং পড়বে ওয়েস্ট সিকিমে এবং রা বাংলা এবং নামচি পড়বে সাউথ সিকিমে। তিস্তা নদীকে পিছনে ফেলে আমরা প্রবেশ করব সিকিমে। চলুন দেখে নেওয়া যাক আপনার ট্যুর প্ল্যান কি হবে। তিস্তা নদীকে পিছনে ফেলে সেবক ফরেস্টের উপর দিয়ে এগিয়ে চললাম অজানা অচেনা সৌন্দর্যের দিকে। এবার আসি কিভাবে যাবেন। পেলিংয়ে পৌঁছানোর জন্য আপনাকে আসতে হবে নিয়ারেস্ট রেল স্টেশন এনজেপিতে। এনজেপি পৌঁছে শেয়ার গাড়ি করে চলে যেতে পারেন, অথবা এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 225 টাকা পার হেড। বাসে করে ডাইরেক্ট পেলিং পৌঁছে যেতে পারেন, কিন্তু শেয়ার গাড়ি করে গেলে আপনাকে গেজিং হয়ে পেলিং পৌঁছাতে হবে। আর যদি রিজার্ভ গাড়ি করে যান তাহলে ভাড়া পড়বে 4500 টাকা। তবে এই ভাড়াটি কিন্তু সিজন ওয়াইজ বাড়া কমা করে। অথবা জোরথাং হয়েও পেলিং যাওয়া যায় শেয়ার গাড়িতে। এনজেপি থেকে পেলিংয়ের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 134 কিলোমিটার। সময় লাগে 5.5 ঘন্টার মতো। শেয়ার গাড়িতে যদি পেলিং যান তাহলে এসবিআইয়ের সামনে নামিয়ে দেয়, অর্থাৎ পেলিংয়ের মোড়ে নামিয়ে দেবে। সবসময় চেষ্টা করবেন আপার পেলিংয়ে থাকার। আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম স্পষ্ট দেখা যায়। তবে লোয়ার পেলিং বা মিডিল পেলিংয়ে যদি থাকেন তাহলে ভাড়াটা একটু কম পড়বে, কিন্তু কোথাও যেতে হলে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। চেষ্টা করবেন আপার পেলিংয়ে যে ফুটবল গ্রাউন্ড আছে ওখানে থাকার, অথবা আরেকটু উপরে গিয়ে যে হেলিপ্যাড আছে ওখানেও থাকতে পারেন। ফুটবল গ্রাউন্ডের পাশে যেসব হোটেলগুলি আছে তার মধ্যে আমরা একটাতে ছিলাম। আমরা ছিলাম আপার পেলিংয়ের এই হোটেলটিতে, হোটেল সিম্বো। তারপর সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ের জন্য। আমি এদিকে রেডি হয়েছি বেরোনোর জন্য, আর ওইদিকে গাড়িও চলে এসেছে। পৌঁছেই ফুটবল গ্রাউন্ডে দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনে হয় যেন একদম হাতের মুঠোয় চলে এসেছে। তো চলুন এবার দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি সাইট সিইংয়ের জন্য। প্রথমে চলে যাচ্ছি রিম্বি ফলসে। পেলিং থেকে মাত্র 12 কিমি দূরে অবস্থিত এই জলপ্রপাতটি। এরই পাশে কিছু দূরে রয়েছে রিম্বি নদী। বেশ মনোরম পরিবেশ কিন্তু। এরপর সেকেন্ড পয়েন্টে চলে এলাম অরেঞ্জ গার্ডেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা আর কার পার্কিংয়ের জন্য 20 টাকা। প্রথমে আমি ভেবেছিলাম অরেঞ্জ গার্ডেন মানে শুধু এখানে কমলা লেবুই পাওয়া যায়, কমলা লেবুর গাছই আছে। তো এখানে এসে দেখলাম ওয়াও, একটা অসাধারণ ভিউ। ছোট অরেঞ্জ, হ্যাঁ হ্যাঁ ওই তো কত বেরিয়েছে দেখ। লেমন না, এগুলো বড় হবে অরেঞ্জ, এই তো জাস্ট ধরেছে। চারিপাশে এরকম কমলা লেবুর গাছ, এখন ছোট ছোট কমলা লেবুও ধরে রয়েছে। কি অসাধারণ লাগছে। এখানে কিছু হোমস্টেও রয়েছে, এখানে চাইলে আপনারা থাকতেও পারেন। ভাড়া জিজ্ঞাসা করলাম, বললো 1500 টাকার মতো। সিজন ওয়াইজ ভাড়া কমা করে। অরেঞ্জ গার্ডেনের ভিতর দিয়ে কিছুটা সিঁড়ি বেয়ে নেমে এসে দেখলাম খুব সুন্দর রিম্বি নদী বয়ে চলেছে। জায়গাটা আমার বেশ সুন্দর লেগেছিল। এখানে নদীর পাশে অরেঞ্জ জুসও বিক্রি হয়, চাইলে টেস্ট করে দেখতে পারেন। দাম নেয় 100 টাকা। নদীর জলের শব্দের এত আওয়াজ, জানি না আমার কথাগুলো শোনা যাবে কিনা।
রাস্তাটা একটু খাড়াই আর একটু পাথুরেও আছে, একটু সাবধানে যাতায়াত করতে হবে। যারা প্রকৃতিপ্রেমী আছেন, কথা দিলাম এই জায়গাটা আমার এত ভালো লেগেছে। অপরূপ সুন্দর মনোরম পরিবেশ, মনটা এমনিই ভালো হয়ে যাবে এখানে এলে। এত সুন্দর একটা পরিবেশে এসে নিজের কয়েকটা ছবি তুলবো না, তাই তুলে নিলাম কয়েকটা ভিডিও আর ছবি। পাথরগুলোতে জল পড়ে পড়ে পাথরগুলো খুব স্লিপ হয়ে গেছে। ফাইনালি আমি আর না এগিয়ে গিয়ে বসে পড়লাম। আজকে প্রচণ্ড রোদের তাপ, তাকানোই যাচ্ছে না কোনো দিকে। রিম্বি নদী, অরেঞ্জ গার্ডেন এগুলো তো দেখিয়ে দিলাম। এবার চলুন 3 নম্বর পয়েন্টে যাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। পাহাড়ের মাঝখান দিয়ে নেমে আসা সিকিমের এই ফলসের সৌন্দর্য চোখ মেলে দেখার মতো। এই জলধারার উপর সূর্যের আলো যখন পড়ে তখন রামধনুর 7টি রং প্রতিভাত হয়, যা মনকে আপনার ভরিয়ে দেবে। এই লম্বা সিঁড়ি বেয়ে গিয়ে পড়বে মেন ফলসটি। এবার যাচ্ছি ওই মেন ফলসটির দিকে। এখানে ঝর্ণার জলের এত আওয়াজ, আর রাস্তা খুবই দুর্গম। প্রথমে এই সিঁড়ি বেয়ে যেতে হচ্ছে অনেকটা উঁচুতে, তারপর আবার নিচে দিয়ে নেমে গিয়ে বাঁশের সাঁকো, সেই বাঁশের সরু সাঁকোর উপর দিয়ে যেতে হয় ওই জলপ্রপাতে। এই হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। এখানে কিছু শুনতে পাবেন বলে আপনারা মনে হয় না, এতটাই জলের আওয়াজ। যারা রিলস বানাতে পারেন এখানে এসে কয়েকটা রিলস বানিয়ে নেবেন, দারুণ সুন্দর ছবি। তাছাড়া এখানে জিপ লাইনে রাইড করার মজা নিতে পারেন। এখানে পার হেড হচ্ছে 100 টাকা করে। দারুণ মজা কিন্তু এটা। এরপরে চলে এলাম 4 নম্বর পয়েন্টে, খেচিপুরি লেক। খেচিপিরি লেকের আকৃতি অনেকটা পায়ের ছাপের মতো, তাই কেউ বলে থাকেন এটি শিবের পায়ের ছাপ, আবার কেউ বলে থাকেন না এটা বুদ্ধদেবের পায়ের ছাপ। লেকে যাওয়ার পথে পড়বে কিছু মনেস্ট্রিও। লেকের জলে আছে প্রচুর মাছ, তো এই মাছকে খাওয়ানোর জন্য এখানে খাবার বিক্রি হয়, এখান থেকে আপনারা খাবার কিনে নিতে পারেন। খেচিপেরি লেক যাওয়ার জন্য রাস্তাটা বেশ সুদীর্ঘ, তো আপনাকে সঙ্গ দেবে ঘন অরণ্যের সবুজ গন্ধ। ওয়েস্ট সিকিমের পেলিংয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে খেচিপেরি লেকটি অন্যতম। শহর থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত খেচিপেরি গ্রামে অবস্থিত। লেকটি হিন্দু ও বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র একটি লেক। চারিপাশে আছে সবুজ ঘন জঙ্গল। এখানে একটি গুম্ফা আছে, তার সামনে ধুনুচি জ্বালাবার জন্য সুন্দর একটি ব্যবস্থা আছে, তাতে পাইন গাছের পাতা জেলে ধুনো জ্বালানো হয়। প্রচুর মানুষ এখানে এসে এই জল ছুঁয়ে মনের কামনা প্রার্থনা করে। পুরো রাস্তায় পাইন আর অন্যান্য জঙ্গলে ঘেরা, চলার পথে ঝিঝি পোকার ডাক আপনার কান ঝালাপালা করবেই। তবে সাথে কিন্তু জোকেরও উৎপাত আছে। এই হলো লেক। অবশেষে চলে এলাম লেকের কাছে। ওই যে সামনেই আছে লেক, নিচে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে লেকের জল ছুঁতে।
আপনাদের যে কেপটার কথা বলেছিলাম সেই কেপটা হচ্ছে এই যে উপর দিয়ে সিঁড়ি বয়ে গেছে, আর ওই সোজা রাস্তা দিয়ে গেলেই পড়বে কেপটা। এত ঘন জঙ্গল আমার আর যেতে সাহস হলো না। আপনারা দেখবেন লেকের চারপাশটা এত গাছ, কিন্তু লেকের জলে একটাও পাতা নেই। স্থানীয় লোকের মুখে শুনলাম এই লেকের জলে কোনোদিন নাকি পাতা পড়ে না, আর পড়লেও পাখিরা এসে সেই পাতা তুলে নিয়ে চলে যায়। এবার চলুন লেকটার কাছে যাই। নিচে নেমে এসে এই যে হলো লেকটি। লেকের জলে প্রচুর মাছ। এই মাছ কিন্তু কেউ ধরে খায় না এখানে, আমাদের ওখানে হলে এতক্ষণ ধরে খেয়ে নিত। দেখুন কত মাছ খেলা করছে, আর এই মাছগুলোর জন্যই খাবার বিক্রি হচ্ছিল ওখানে। আমরাও কিছু খাবার নিয়ে এসেছি। খাবার মানে এই সয়াবিন বিক্রি হচ্ছে এখানে। ওই দিকের মাছগুলো খেতে বিয়ে হয় নানি। খেচিপিড়ি লেক থেকে এরপর চলে যাচ্ছি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডেনতাম ভ্যালি আর ছাঙ্গে ওয়াটারফলস। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ছোটোখাটো ওয়াটারফলস দেখবেন। সামনেই দেখা যাচ্ছে ডেনতাম ভ্যালি। ছোট কিছু বসতি রয়েছে, মাঝখানে একটা গ্রাউন্ডের মতো। এখানে আমরা চা পর্ব মিটিয়ে এবার চলে যাব সিংসর ব্রিজ। ডেনতাম ভ্যালি দেখে এরপর চলে এলাম 6 নম্বর পয়েন্টে, সিংসর ব্রিজ। দুটি পাহাড়ের সাথে সংযোগ করার জন্য তৈরি হয়েছিল এই ব্রিজটি। এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ। পাহাড়ের গা ঘেঁষে তৈরি এই সুদীর্ঘ ব্রিজের উচ্চতা হচ্ছে 198 মিটার, ভূপৃষ্ঠ থেকে 650 ফিট উপরে। ব্রিজটিতে দাঁড়ালে স্নিগ্ধ পাহাড়ের অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবে। এবার আসি একদিনে সাইট সিইংয়ে গাড়ি ভাড়া কত পড়বে। ছোট গাড়ি আপনাকে 2500 ধরে চলতে হবে, আর বড় গাড়ি 3000। এরপর বার্গেনিংয়ের উপর ডিপেন্ড করছে আপনার কত কি পড়বে। এবার চলুন, সকাল হয়ে গেছে, বাইরে যাই। আপার পেলিংয়ের সব হোটেলের রুম থেকেই এরকম ভিউ দেখা যায়। ফ্লোরে ছিলাম তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম স্পষ্ট। আজকে সাইট সিইংয়ে যাব পেলিংয়ের মূল আকর্ষণ স্কাই ওয়াকে। এই হোটেলের বাইরে থেকে আমরা গাড়ি ধরে নেব। এখান থেকে ভাড়া পড়বে 200 টাকা। আর যদি আমি পুরো গাড়ি বুকিং করি স্কাই ওয়াকের জন্য আপ ডাউন, তাহলে আমার অনেকটা ভাড়া পড়ে যাবে। সেই জন্য আসার সময়টা আমি হেঁটে আসব। এখানে আমি 200 টাকা ভাড়া দিয়ে চলে এলাম। স্কাই ওয়াকে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। এখানে টিকিটটা কেটে নিই। এলো রিসেপশন। চলুন, এবার টিকিট কাটা হয়ে গেছে, এবার যাওয়া যাক। এখানে সিকিউরিটি টিকিট চেক করলো। তারপর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এটা ওপেনিং টাইম হচ্ছে 8 AM আর ক্লোজিং টাইম হচ্ছে 4:30 PM। উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি আছে, আবার একদিকে সমতল সিঁড়িও আছে। ওই দেখুন উপরে সবাই হাঁটাচলা করছে। এই যে গ্লাস ব্রিজটা, আমিও যাব একটু পরে। দার্জিলিং গ্যাংটকে যেমন ম্যাল রোড আছে, অনেক শপিং করার জায়গা আছে, কিন্তু পেলিংয়ে সেই জিনিসটা নেই। তাই একটা দিন রেখে দিন এই স্কাই ওয়াকের জন্য। এখানেই অনেকটা সময় কেটে যায়। এই প্রসঙ্গে বলে রাখি, শীতের জামা কাপড় সঙ্গে কিন্তু নিয়ে আসবেন, কারণ এখানে কোনো দোকান খুঁজে পাবেন না কিছু কেনাকাটা করার।
যেতে হলে আপনাকে গেজিং যেতে হবে। উপরে ওঠার জন্য এরকম সমতল সিঁড়ি আছে, তাই উপরে উঠতে কোনো অসুবিধা হবে না। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে এখানে রয়েছে জুতো খুলে রাখার জায়গা। যেহেতু ওটা গ্লাস ব্রিজ, কোনো রকম স্ক্র্যাচ যাতে না পড়ে যায়, তাছাড়া মনেস্ট্রি একটা পবিত্র জায়গা, সেই জন্য এখানে জুতো খুলে তারপর যেতে হয়। আপনি মোজা পরে যেতে পারেন, খালি পায়ে অথবা মোজা পরে। এই দেখুন, এখানে সবাই শুয়ে শুয়েও ফটো তুলছে। এখানে এসে ফটো, ভিডিও, রিলস যে যা খুশি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর ছবিও আসবে। অনেকেই এখানে রিলস বানাচ্ছে দেখলাম। এখানে এলে মনেস্ট্রিটার উপরে অবশ্যই উঠবেন। এখান থেকে পেলিংয়ের যে ভিউটা দেখা যায় সেটা অসাধারণ। চলুন এবার যাওয়া যাক। আর মনেস্ট্রির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেব। এই মনেস্ট্রি থেকে বাইরের ভিউটা শুধু দেখুন একবার, অসাধারণ। আজকে বৌদ্ধদের মধ্যে কোনো একটা উৎসব আছে, তো সবাই দেখলাম বাঁশি বাজিয়ে সব নিয়ে আসছে, আপনাদের দেখাবো সেটা।
এই পণ্ডিত মশাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানলাম। পাহাড়ি রাস্তায় নামাটা খুব সহজ, সেই জন্য পায়ে হেঁটেই চলে যাচ্ছি হোটেলের রুমে। আর এই হলো ফুটবল গ্রাউন্ডটি, এর পাশেই রয়েছে অনেক হোটেল, তার মধ্যেই আমরা আছি হোটেল সিম্বোতে। সামনে গিয়ে ওই দেখুন অনেকগুলো রুম দেখা যাচ্ছে, ওখানেই আমরা আছি। এখানে সেরকম কোনো শপ দেখতে পাবেন না, একদম নির্জন একটা সুন্দর গ্রাম। আমি এখানে চলে এসেছি থানার পাশে, এই একটা শপ রয়েছে, এখান থেকে দেখি কিছু কেনা যায় কিনা, বাড়ির জন্য নিয়ে যাব। হোটেল সিম্বোর নিচেই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিয়ে হেঁটে বেরিয়ে পড়লাম ওল্ড হেলিপ্যাডের দিকে। রাস্তায় যেতে যেতে পড়বে বলিউড অ্যাক্টর অথবা টলিউড অ্যাক্টর ড্যানির হোটেল। ওল্ড হেলিপ্যাডে আমরা ঘুরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম নামচি ও রাবাংলার দিকে। রাবাংলা যাওয়ার রাস্তাতেই পড়বে এই ট্রি হাউসটি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে আমরা চা পর্বটি সেরে নেব। আর ভেতরটি খুব সুন্দর ডেকোরেশন করেছে, দাঁড়ান আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই ট্রি হাউসে আপনারা চাইলে নাইট স্টেও করতে পারেন। এবার চলুন সাউথ সিকিম ঘুরে দেখি। আপনারা এনজেপি থেকে পেলিং হয়ে রাবাংলা নামচি আসতে পারেন, অথবা গ্যাংটক থেকেও রাবাংলা নামচি ঘোরা যায়। এখন যে জায়গাটা দেখছেন সেই জায়গাটি হলো রাবাংলার বুদ্ধ পার্ক। অতি পবিত্র একটি জায়গা, হিন্দু বৌদ্ধ সবার কাছেই। এই পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই পার্কটি বিভিন্ন ভাগে বিভক্ত। যে বৌদ্ধ মূর্তিটি দেখছেন এটার তলায় আছে বিশাল আকার একটি পদ্ম, আর তার মধ্যে রয়েছে একটি বৌদ্ধ মিউজিয়াম। এখানে দেখুন 8টি বৌদ্ধ মূর্তি রয়েছে। এই 8টি বৌদ্ধ মূর্তি হচ্ছে বৌদ্ধদেবের যে অষ্টাঙ্গিক মার্গ আছে সেই মার্গকে উদ্দেশ্য করেই এই মূর্তিগুলো বানানো হয়েছে।
এখানে দেখুন অনেকগুলি বাটিতে জল রাখা রয়েছে। বাটিগুলি একদম জলে ভর্তি আর তাতে কিছু পয়সা রয়েছে। অনেকে এই জলের মধ্যে পয়সা দিয়ে তার নিজের মনের বাসনা কামনা এখানে জানিয়ে যায়। এখানকার পরিবেশটা না অসাধারণ সুন্দর। আর দেখুন ভেতরে যাওয়ার জন্য সবুজ গালিচা পাতা রয়েছে। ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না। ভেতরে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের মধ্যে বৌদ্ধদেবের যে জীবন কাহিনী খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। বুদ্ধ পার্কটি ঘুরে এখানে একটু লাঞ্চ করে নিলাম। এখানে পার হেড সবাইকার নিল 150 টাকা করে। মনেস্ট্রির বাইরে অনেক দোকান আছে, এখানে খেয়ে নেবেন, মিল সিস্টেম এদের খাওয়া দাওয়া। এরপরে এখান থেকে রওনা দেব নামচি শহরে। এবার আমরা দেখে নেব নামচি শহরের উপরে 135 ফুট উচ্চতার গুরু পদ্মসম্ভবের উঁচু মূর্তিটি। এই সামদ্রুপস মনাস্ট্রি থেকে মাউন্ট এভারেস্ট, কালিম্পং এবং নেপালের পূর্ব অংশের কিছু অংশ দেখা যায়। এই সোনালী রঙের মূর্তিটি গুরু পদ্মসম্ভব অর্থাৎ গুরু রেনপোচের বিশাল মূর্তি। সিকিমের পৃষ্ঠপোষক সাধক, যিনি 1200 বছরের বেশি সময় ধরে এর আশীর্বাদ বর্ষণ করছেন। এই মনাস্ট্রিটার মূল আকর্ষণ হচ্ছে এটির প্রবেশদ্বার হচ্ছে পিছন দিকে। এর গঠনশৈলী দেখলে সত্যি অবাক হতে হয়। এটিকে আবার ইচ্ছে পূরণকারী পাহাড়ও বলে। এখানে এসে নাকি মানুষের ইচ্ছা পূরণ হয়।
এর পরের ডেস্টিনেশন হচ্ছে নামচির বিখ্যাত সেই জায়গা চারধাম। চলে এলাম চারধাম। আমাদের ভারতের চার ধামের যে 4টি মন্দির আছে সেইগুলির আদলে বানানো একটি রেপ্লিকেট মন্দির। এখানে সমস্ত রেপ্লিকা দেওয়া রয়েছে। কেদার, বদ্রী, যমুনোত্রী, গঙ্গোত্রী, এই 4 ধাম। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আমরা যখন 4 ধামে প্রবেশ করলাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নেমে আসছে। এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো জগন্নাথের মন্দির। চলুন যাই। এখানে সমস্ত জায়গার মন্দিরগুলির রেপ্লিকা বানানো হয়েছে। এখানে দ্বারকাধীশের মন্দির রয়েছে, শিরডি সাই বাবার মন্দির রয়েছে, জগন্নাথের পুরীর জগন্নাথের মন্দির রয়েছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে।
চারধাম দেখে নিয়ে আমরা রাত্রে স্টে করেছিলাম নামচিতে। তবে আমি রেকমেন্ড করব, রা বাংলার যে বুদ্ধ পার্কটি আছে তার উল্টো দিকে অনেক হোটেল আছে, ওখানে থাকতে পারেন। ওখানে পরিবেশটা আরও সুন্দর লেগেছিল। আর এটা হলো নামচির ম্যাল রোড। আমরা এই ম্যাল রোডের পাশেই একটা হোটেলে ছিলাম। এখানে অনেকটা কস্টলি মনে হলো, তার তুলনায় সেরকম কিছুই নেই। তার তুলনায় আমার তো মনে হয় ওই রা বাংলার ওখানে থাকলেই বেশি ভালো। সেই দিনটা নামচিতে থেকে পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। এনজেপি যাওয়ার পথে এই মন্দিরটি পড়েছিল, এটিও দেখে নিলাম। একদম তিস্তা নদীর ধারে মা শীতলা মন্দির। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পর্বে। बाबू कहाँ है? अबे